প্লিজ তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। না না, তোমার কোনো ভুল হয়নি, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে আমার মতো সমস্ত প্রবাসীর। কি রে বাবা, এ কি হাল হয়েছে তোর? বিদেশ থেকে আসলি তাও খালি হাতে? বাবা, বিদেশের অবস্থা তো জানোই, আর কয়েকদিন আগে আমি একটা পুলিশি ঝামেলায় পড়েছিলাম। কি বলিস? তুই কি জেল খেটেছিলি? হ্যাঁ বাবা, আমি জেল খেটেছি, আর ওরা আমাকে অনেক টর্চারও করেছে। আমার টাকা পয়সা সব কিছু ওরা রেখে দিয়েছে। তোমাদের জন্য আমি কিছুই করতে পারিনি, তোমরা কিছু মনে করো না। টাকা দিয়ে আমরা কি করব? তুই যে ভালোভাবে ফিরে আসছিস এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু বাবা, তারপরও আমি এতদিন বিদেশে থাকলাম, আমার বাবা, বোন, আমার স্ত্রী, কারো জন্যই আমি কিছুই আনতে পারলাম না। এটা ভেবে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে বাবা। আরে ভাইয়া, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না তো। আমি কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়ে এসেছি, কয়েকদিনের মধ্যে চাকরি হয়ে যাবে। আর তাছাড়া আমি তো এখন টিউশনি করাচ্ছি, প্রয়োজন পড়লে আমি আরো 2টা টিউশনি বাড়িয়ে করব। বাবারে, আমারও চাকরি নেই, তুইও বিদেশ থেকে খালি হাতে আসলি। এই শহরে এত টাকা খরচ করে আমরা কি চলতে পারবো? চল না, আমার সবাই গ্রামের বাড়ি চলে যাই। হ্যাঁ বাবা, খুবই যুক্তিসঙ্গত কথা। আমি গ্রামে যেতে পারবো না। মানে কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি, আমি গ্রামে যেতে পারবো না। আর আমি তোমাদের সাথে আর এখন থেকে থাকবো না। আমার পার্লারের খরচ, আমার পার্টি খরচ, এত কিছু আমি কিভাবে মেনটেন করব? আমাদের এই দুঃসময়ে তুমি আমাদের সাথে যাবে না? না, আমি গ্রামের বাড়ি যেতে পারবো না। আর আমি মনে হয় তোমার সাথে আর সংসারটাও করতে পারবো না। তুমি আমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিও। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, আর তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে, রাইট? হ্যাঁ। ইয়েস, এক্স্যাক্টলি। তোমার মুখ থেকে এই কথাগুলো শোনার জন্যই না এত কষ্ট করে এতক্ষণ ধরে আমাকে এই নাটকগুলো করতে হয়। মানে বলছি, দাঁড়াও। ইব্রাহিম, আমার ব্যাগগুলো নিয়ে ভেতরে রাখ। এইবার বলি বাবা, আমি বিদেশে জেল খাটিনি, আর আমার টাকা পয়সারও কোনো ক্ষতি হয়নি। আমি শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য একটা ছোট্ট নাটক করেছি মাত্র, আর সেই পরীক্ষায় তোমরা সবাই পাশ করেছ, শুধু আমার স্ত্রী নীলা বাদে। আমি এই 2 মাস ধরে তোমাদেরকে কোনো টাকা পয়সা দিইনি। কেন জানো? কেন রে বাবা? কারণ এই 2 মাস বিদেশের নামি দামি শপিং মলগুলো ঘুরে ঘুরে আমি তোমাদের জন্য একটা একটা করে জিনিস কিনেছি। আর সেই নীলা, তুমি আমাকে কষ্ট দিলে। এখন বুঝতে পারছি, শুধুমাত্র আমার পরিবারের লোকজনই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর তুমি তো ভালোবেসেছো শুধু আমার টাকাকে। প্লিজ তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। না না, তোমার কোনো ভুল হয়নি, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে আমার মতো সমস্ত প্রবাসীর, যারা বিশ্বাস করে ভালোবেসে নিজের আপনজনকে দেশে রেখে যায়। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও, বেরিয়ে যাও। তোকে বলেছিলাম না এখান থেকে চলে যেতে, ফকিন্নির বাচ্চা। ভাইজান, আমার এই গেঞ্জিগুলো নষ্ট করবেন না ভাইজান। আমার বাবা নাই, মা অসুস্থ, আমি অনেক কষ্ট করে সেলাই করে বিক্রি করি। ভাইজান, গাড়িটা একটু সরে রাখেন না। গাড়ি সরাবো মানে? এটা কি তোর বাপের জায়গা নাকি? আমি কমিটির কাছ থেকে অনুমতি নিয়ে এখানে আইছি। কমিটির কাছ থেকে অনুমতি নিয়েছিস তো কি হয়েছে? আমিও একজন কমিটির সদস্য।
আর আমি বলতেছি তুই এখান থেকে উঠে যাবি। আমি আইসা যেন তোর আর এখানে না দেখি। তোকে বলেছিলাম না এখান থেকে চলে যেতে, ফকিন্নির বাচ্চা। ভাইজান, আমার এই গেঞ্জিগুলো নষ্ট করবেন না ভাইজান। আমার বাবা নাই, মা অসুস্থ। আমি অনেক কষ্ট করে করে সেলাই করে বিক্রি করি। এগুলো বিক্রি করে আমি ডাল ভাত খেতে পারি। প্লিজ ভাইজান, এগুলো নষ্ট করেন না ভাইজান। আমি আর কখনো এখানে আসব না। আমার মাফ করে দেন ভাইজান, আমার মাফ করে দেন। এই শেষবারের মতন আমি তোকে ছেড়ে দিচ্ছি। এরপরে যদি তোকে এখানে দেখি তো সব গেঞ্জি আমি পুড়িয়ে দেবো। স্যার, ক্লায়েন্ট আমাদের প্রোডাক্ট পছন্দ করেছে আর কেনা দামের থেকে দ্বিগুণ দাম দিবে স্যার। আর স্যার 1000 পিস অর্ডার করেছে, 1 সপ্তাহ ভিতরে পাঠাইতে হবে স্যার। সামনের মাসে আরো 5000 পিস পাঠিয়ে দিতে হবে। আর অলরেডি ক্লায়েন্ট আমাদের চেক পাঠিয়ে দিয়েছে স্যার। ঠিক আছে, প্রোডাক্টের মালিককে আমার সঙ্গে দেখা করতে বলো। ঠিক আছে স্যার। আর আমি স্যার ফাইলগুলো পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু সিগনেচার করে দিন। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আপনাকে আর রাস্তায় ঘুরে ঘুরে গেঞ্জি বিক্রি করতে হবে না। এখন থেকে আপনার সব গেঞ্জি আমাকে দেবেন। তার বিনিময়ে আমি আপনাকে অনেক বেশি দাম দেব। ক্ষমা করবেন, আমি আপনাকে আমার গেঞ্জি দিতে পারবো না। আরে আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে অনেক বেশি টাকা দেব। তাছাড়া আপনি আমাকে গেঞ্জি না দিলে আমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আপনি কি চান আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই? সেদিন তো আপনিও আমার ক্ষতি করেছিলেন। স্যার, ক্লায়েন্টের কাছে আমাদের প্রোডাক্ট পৌঁছে গেছে আর আমাদের প্রোডাক্ট পেয়ে খুবই আনন্দিত। কে দিল প্রোডাক্ট? যে মেয়েটি দেওয়ার কথা ছিল ওই মেয়েটি দিয়েছে। আপনি আপনি তো বলেছিলেন প্রোডাক্ট দেবেন না, কিন্তু প্রোডাক্ট তো ঠিকই দিলেন। তাহলে সেদিন আমার অফিসে ওরকম ব্যবহার করেছিলেন কেন? আমি যদি আপনার সাথে ওই ব্যবহারটা না করতাম তাহলে আপনি গরিবের কষ্ট বুঝতে পারতেন না। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি আর আমি আমার ভুলটাও বুঝতে পেরেছি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য অনেক। আমি আপনার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছি। এই হচ্ছে কার্ড, আর পেছনে পাসওয়ার্ডটা লেখা আছে। আর এখানে 2 লক্ষ টাকা জমা করা আছে। এত টাকা? হ্যাঁ, এখানে আপনার আগের বারের ক্ষতিপূরণ, আপনার কাজের পেমেন্ট আর নতুন কাজের অর্ডারের পেমেন্টটাও করা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আজ থেকে আমার কোম্পানির সমস্ত অর্ডার আপনিই পাবেন। আর আমাদের সুপার শপে আপনার জন্য একটা শোরুম নেওয়া হয়েছে। আজ থেকে আপনাকে আর রাস্তায় গেঞ্জি বিক্রি করতে হবে না। ভালো থাকবেন। দেখুন, আমার বাবা অনেক অসুস্থ। আজকে ওনার চিকিৎসা না করাতে পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি প্লিজ ডাক্তার সাহেবকে বলুন, ওনার শিক্ষক রহমত স্যার অনেক অসুস্থ। দেখুন, এখানে ছাত্র শিক্ষকের সম্পর্কে দোহাইতে কোনো লাভ নেই, আর আমি বললেও কোনো কাজ হবে না। এখানে টাকা ছাড়া কোনো কিছু হয় না।
আপনারা অন্য কোথাও ট্রাই করুন অথবা টাকার ব্যবস্থা করুন। আপনি দয়া করে আমাকে একবার ডাক্তার সাহেবের সাথে দেখা করতে দিন, আমি নিজে ওনার সাথে কথা বলবো। আমার বাবা ওনার শিক্ষক ছিলেন, উনি অবশ্যই আমার বাবার চিকিৎসা করবেন। আপনাকে এক কথা কতবার বলতে হবে? একবার বলেছি না ডাক্তার সাহেব বিজি আছে, ওনার সাথে এখন কথা বলা যাবে না। এখন আপনারা এখান থেকে যান, সময় নষ্ট করতে আসে কোথা থেকে। মারে এখানে বসে থেকে কোনো লাভ নেই না, আমার খুব খারাপ লাগছে, আমার বাসায় নিয়ে চলো। আচ্ছা শাবানা, ওই 3 নম্বর ওয়ার্ডের পেশেন্টের কি অবস্থা একটু বলুন তো। স্যার আগের থেকে এখন অনেকটা বেটার। আচ্ছা ঠিক আছে, আপনি সবসময় খেয়াল রাখবেন, আর হচ্ছে ওনাকে স্যালাইনটা সবসময় দিয়ে রাখবেন। আচ্ছা বাইরে একটু আগে চিল্লাচিল্লি শুনলাম, কি হয়েছে একটু বলুন তো। আসলে স্যার একটা মেয়ে এসেছিল তার বাবাকে নিয়ে, তার বাবা অনেক অসুস্থ, বারবার চিকিৎসার কথা বলতেছে, কিন্তু ওনার কাছে কোনো টাকা ছিল না। তারপরে বারবার আপনার সাথে দেখা করতে চাচ্ছিল, বারবার বলতেছিল আপনি নাকি ওনার বাবার ছাত্র আর উনি নাকি আপনার শিক্ষক। কি বলছেন? আমার টিচার? আচ্ছা অসুস্থ হয়ে যিনি এসেছিলেন ওনার নামটা কি? ওনার নামটা রহমত স্যার হবে হয়তো। ও মাই গড, কি বলছেন আপনি? উনি তো শুধু আমার শিক্ষক নন, উনি আমার বাবার মতন। আচ্ছা ওনারা কোন দিকে গিয়েছে আমাকে একটু বলুন তো। সরি স্যার, আমি তোমাদেরকে চলে যেতে বলছি, হয়তো বাড়িতে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ডাক্তার সাহেব, এইটাই হচ্ছে আমাদের রহমত মাস্টারের বাড়ি। আচ্ছা আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মেহেদি, আমাকে চিনতে পারছেন? অবশ্যই চিনতে পারবো না কেন, তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি স্যার। আপনার শরীর এখন কেমন? শরীরের অবস্থা খুব একটা ভালো না বাবা, এর আগেও 2বার হার্ট অ্যাটাক করেছি। ডাক্তার বলেছে হার্টে রিং পরাইতে হবে, আমার কাছে এত টাকা নাই বাবা। স্যার আপনি আমার সাথে আমার হাসপাতালে চলুন। না বাবা, অনেক টাকার দরকার, আল্লাহ যে কদিন বাঁচায় রাখে ওই কদিনই থাকবো, শুধু শুধু কষ্ট করে তোমার লাভ নেই বাবা। বাবা মা মারা যাওয়ার পরে আমার পড়াশোনা প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল, সে সময় আপনি আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন, এমনকি আপনি আমার হোস্টেলের খরচ পর্যন্ত জুগিয়েছেন। আজকে আপনার দয়ায় আমি এত বড় একজন ডাক্তার হতে পেরেছি, দেশের নামকরা একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আর আজকে আপনার বিপদের দিনে যদি আমি পাশে না থাকতে পারি, তাহলে স্যার আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। প্লিজ স্যার আপনি আমার সাথে চলুন, আপনার চিকিৎসার সমস্ত খরচ আমি বহন করব। তুমি বাবা অতীতের সব কথা মনে রেখেছো? লোকেশন তো এইদিকেই দেখাচ্ছে। দেখ হয়তো আশেপাশে আছে, চলে আসবে। আচ্ছা দেখ, টি শার্ট পরা একটা ছেলে ওই দূরে দাঁড়িয়ে আছে, ওইটাই মনে হয়। আরে চুপ চুপ। কেন, কি হয়েছে? আরে আমি তো জানতাম আমি একটা বড় লোকের ছেলের সাথে কথা বলি, আর ওকে যে দেখে মনে হচ্ছে একটা গরিব, আমি ওকে আমার বয়ফ্রেন্ড বানাতে পারবো না। তো তাতে কি হয়েছে, তুই তো ওকে ভালোবাসিস। কই তুমি? আমি তো লোকেশনে। বাই দ্য ওয়ে, তোমাকে দেখার জন্য তাড়াতাড়ি চলে আসছি। এই আমার মেসেজ এসেছে। দেখ দেখ। না না না, আমি দেখতে পারবো না। ওকে দেখে তো মনে হচ্ছে ওর একটা সাইকেলও নেই, ফকিন্নি একটা। আরে তুই তো ওকে ভালোবাসিস। আরে আমি কি জানতাম নাকি আমি একটা ফকিরের সাথে কথা বলেছি? চল আমরা চলে যাই। আরে না, এত দূর যেহেতু এসেছি একটু দেখা করে যা, পরেরটা পরে দেখা যাবে।
রে, দেখে ফেলছি, এবার কি হবে? তুমি তো সামিয়া, তাই না? হ্যাঁ। তোমাকে অনেক সুন্দর লাগছে। হয়েছে হয়েছে, দূর থেকেই কথা বলো, কাছে আসতে হবে না। কেন, কি হয়েছে? কি হয়েছে এটা তুমি বলছো কেন? তুমি না বলেছো তোমার অনেক টাকা আছে? আরে তুমি যে পোশাকটা পরে আসছো, আমার বাসার কাজে ছেলে তো এর থেকে দামি পোশাক পরে। ছি, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি একটা মিথ্যাবাদী। কিসব বলতেছে এগুলো? তাড়াতাড়ি করতে গিয়ে ভালো পোশাক পরে আসতে পারিনি। ও, ভালো কিছু পরলেই বুঝি তোমাকে দেখতে মনে হতো তুমি অনেক বড় লোক? দেখ, একজন মানুষকে তুই এভাবে অপমান করতে পারিস না। ও, তুই এখন ওকে সাপোর্ট করছিস? আচ্ছা, তাহলে তোরা থাক, আমি গেলাম এখানে। তুমি গেলেন ওর সাথে? আসলে ওর আচরণের জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমি বুঝতে পারছি আপনার ফিলিংসটা। তোমার নাম কি? জি, আমার নাম ফারজানা। তুমি অনেক ভালো। আসলে আমি ভেবেছিলাম ওকে নিয়ে রেস্টুরেন্টে যাব, কিন্তু ও তো চলে গেল। তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ, যাওয়া যায়। আসলে আমারও ক্ষুধা পেয়েছে। কিন্তু ছোট্ট একটা ঝামেলা আছে। কি? আমার কাছে তো টাকা বা গাড়ি কোনোটাই নেই। তাতে কি, আমরা তো হেঁটেও যেতে পারি। তার যেতে হবে না। স্যার, আপনার গাড়ি চাবি। এটা কিসের চাবি? কেন? এটা আমার গাড়ির চাবি। তোমার গাড়ি আছে, এটা তো আমাকে আগে বলনি। এটা তোমার জন্য সামনে একটা পরীক্ষা ছিল, আর এই পরীক্ষায় তুমি পাশ করতে পারোনি। তুমি এখন আসতে পারো, চলো। ভাই, আমি অন্ধ, যদি আমাকে একটু বসার সুযোগ দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। এখানে তো কোথাও লেখা নাই যে অন্ধ আসলে বসতে দিতে হবে। লেখা আছে কোথাও? কেন ভাই, লেখা থাকবে কেন? আপনি কি একটা অন্ধ মানুষকে বসার জায়গা করে দিতে পারেন না? না, দিতে পারি না। আপনি অন্য কোথায় গিয়ে দেখেন, এখানে বসতে হবে কেন? আপনি তো দেখছি অনেক বেয়াদব একটা লোক। আপনার মধ্যে কি কোনো মনুষ্যত্ব বলতে কিছু নেই? এখানে তো আপনার মা বা বোনও হতে পারতো। না, আমার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই। আপনার ভিতরে তো মনুষ্যত্ব আছে। তাহলে আপনি কি দাঁড়িয়ে থাকেন? এক্সকিউজ মি ভাই, আমি একটু বসতে পারবো এখানে? বুঝতে পারবেন না। আরে ভাই, কেমন মানুষ আপনি? দেখতেছেন না যে আমার পায়ে সমস্যা? আপনার পায়ে সমস্যা, আমি কি করবো? অন্য কোথাও গিয়ে সিট চান, যান। আরে ভাই, তুই কেমন মানুষ? তুই ওই মেয়ে দুটাকে সিট দিলি না, অন্তত ওই পঙ্গু ছেলেটাকে তো সিট দিতে পারতি। তোরা তো গা জ্বলে কেন? ও কোন আমলে তোর ভাই লাগে? আপনাদের মতো পুরুষদের জন্যই পুরুষদের নাম খারাপ হয়। দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। কেমন হয়ে যেত যদি একটু দাঁড়িয়ে থেকে ওনাকে সিটটা দিয়ে দিতেন? আমার কিছুই হতো না। আমি যদি ওদেরকে সিট দিতাম, আপনার কিন্তু অনেক কিছু হারিয়ে যেত। মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে এটাই, ওরা এখানে সিটের জন্য বসতে চায় না, ওরা কিন্তু আপনার টাকার জন্য বসতে চেয়েছে।
আসেন, যার যার মন চায় এখন বসে যান। আমি কিছুই বুঝতে পারলাম না, হঠাৎ আপনার এত পরিবর্তন। একটু আগে না আপনি সবজি বিক্রি করলেন? আপু একটু শুনবেন? কি হয়েছে বলুন, আমার এমনিতেই অনেক তাড়া আছে। আপু একটু সাহায্য করবেন? আজকে সারাদিন হলো কিছু বিক্রি করতে পারিনি, একটু সাহায্য করে যান না, কিছু সবজি কিনে। আপু অন্যদের কাছ থেকে 80 টাকা করে রাখি, আপনার থেকে 40 টাকা করে রাখবো, একদম পাইকারি দামে নিয়ে যান না আপু। চুপ করো, আমি ভোটে দাঁড়াইনি যে কাউকে সাহায্য করবো। আপু বাসায় আমার মা অনেক অসুস্থ, ওষুধ কেনার টাকা নিয়ে আসছে, একটু নিয়ে যান না আপু। 20 টাকার উপর 1 টাকাও দিতে পারবো না। আপু আপনি এমন করবেন না, 40 টাকা করেই পাইকারি কিনেছি, আপনি তো আমার অসহায়তার সুযোগ নিচ্ছেন আপু। আরে আমি তো তোর উপকার করতে চাচ্ছি, তার উপর তুই আবার ভাব দেখাচ্ছিস। এখন তো আমি তোকে 10 টাকার উপর 1 টাকাও দিব না, বল দিবি না? ঠিক আছে আপু, 10 টাকাই দিয়ে। ভাইয়া একটু সবজি নিয়ে একটু সাহায্য করেন না ভাইয়া, আমার মা অনেক অসুস্থ, ওনার ওষুধ কেনার জন্য অনেক টাকা লাগবে। আমি আপনাকে 80 টাকা সবজি 40 টাকাতে দিয়ে দিচ্ছি। আর আপনি টেনশন করবেন না, আপনি আমাকে 1 কেজি না 2 কেজি সবজি দিয়ে দেবেন, আর আপনাকে আমি প্রতি কেজি 80 টাকাই দেবো। আপনাকে আমি ঠকাবো না, আপনি আমাকে 2 কেজি সবজি দেবেন। আপনাকে হয়তো সৃষ্টিকর্তাই পাঠিয়েছেন ভাইয়া, আমার সব দুশ্চিন্তা দূর করে দেওয়ার জন্য। আরে আপনাকে তো উনি বোকা বানাচ্ছে, আমি ওনার কাছ থেকে 10 টাকা কেজি নিয়েছি। কি? জি ঠিকই শুনেছেন। আপনি আপনার টাকা নেন, 160 টাকা। হ্যালো, আপনার যে অফিসে ইন্টারভিউ দেওয়ার কথা আমি সেই অফিস থেকে কথা বলছি। আমাদের অফিসের সামনে আপনি একজন সবজিওয়ালিকে দেখতে পাবেন, আপনি সেখানে অপেক্ষা করুন। হ্যাঁ স্যার, আমি এখানেই আছি। আমি কিছুই বুঝতে পারলাম না, হঠাৎ আপনার এত পরিবর্তন। একটু আগে না আপনি সবজি বিক্রি করলেন? আপনি যে অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছেন আমি সেই অফিসের বস। আমার অফিসের জন্য এমন একজনকে দরকার যে গরিবদেরকে সাহায্য করে। আমার এমন কাউকে দরকার নেই যে গরিবের সমস্যার লাভ খুঁজে। তাই আমি এখানে সবজিওয়ালি হয়ে আপনাদেরকে পরীক্ষা করলাম। আর আপনি তো আমার সমস্যার সুযোগ নিচ্ছিলেন, আর আপনি বিনা স্বার্থে আমাকে সাহায্য করছিলেন, আর আমার টাকাটা কম না দিয়ে বেশি পণ্য নিয়ে উল্টে আমাকে সাহায্য করলেন। আপনার মতো এত ভালো মানুষ আমি এখনো দেখিনি। You are the perfect person for this job. So congratulations once again, and you can join from tomorrow. আর আপনি কারো সুযোগ নেবেন না, অন্যের 2 টাকা খেলে কোনো না কোনো দিন তার ডাবল যাবে। Now we can leave. হারামজাদি, আমার মা মাথা ব্যথায় অজ্ঞান হয়ে যায় সেই খবরটা পর্যন্ত তুই আমাকে দিস না। আমার মা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তুই আছিস তোর গহনা নিয়ে। এই হারামির বাচ্চা, এই গহনাগুলো কি তোর বাবার টাকায় কেনা? আমার মা এই গহনাগুলো তোকে কিনে দিয়েছিল। ডাক্তার সাহেব, আপনি কি আমার মায়ের রিপোর্টগুলো দেখেছেন? হ্যাঁ দেখলাম। আসলে আপনাকে যে কিভাবে বলবো বুঝতে পারতেছি না। কেন, কি হয়েছে? আমার মায়ের শরীর কি বেশি খারাপ? আসলে আপনার মায়ের ব্রেন টিউমার হয়েছে।
বিগত 1 বছর ধরে উনি এই রোগে আক্রান্ত। আর আপনি তো ওনাকে হাসপাতালে নিয়ে আসতে খুবই লেট করে ফেলছেন। কি বলছেন ডাক্তার সাহেব? ব্রেন টিউমার? আমি তো জানতাম আমার মায়ের সামান্য মাথা ব্যথা। সামান্য মাথা ব্যথা? আপনাকে এটা সামান্য মাথা ব্যথা মনে হয়? আমার তো মনে হয় এই রোগের কারণে উনি কয়েকবার সেন্সলেসও হয়েছে, আর এটাকে আপনার সামান্য মাথা ব্যথা বলছেন? ডাক্তার সাহেব, ওনাকে ভালো কোনো হাসপাতালে নিলে ওনার কি চিকিৎসা হবে? দেখুন, ওনার যে অবস্থা আর ওনার হাতে তো সময়ও খুব কম। আপনি যদি টাকা খরচ করতে পারেন তাহলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যান। আচ্ছা, আমি আসি। নীলা, নীলা তুমি কোথায়? এদিকে আসো। হ্যাঁ বলো। মায়ের মাথা ব্যথা কতদিন ধরে? তা তো অনেক দিন ধরেই হচ্ছে। তাহলে এতদিন কেন আমাকে বলনি? এতে বলার কি আছে? আর উনি তো ওষুধও খাচ্ছেন, তাই তোমাকে বলিনি। মাকে হাসপাতালে ভর্তি করতে হবে, আর ওনার সাথে তো আমি রাতে থাকতে পারবো না, তোমার থাকতে হবে। না না, আমি পারবো না থাকতে। ওই হসপিটালের গন্ধ আমার সহ্য হয় না একদমই। আর তোমার বোনেরও তো আছে, তাদেরকেও বলো না এসে থাকতে। আচ্ছা, তোমার গহনাগুলো নিয়ে আসো। কেন? মায়ের চিকিৎসার জন্য যে টাকাগুলো দরকার সেই টাকা আমার কাছে নেই, তাই ওই গহনাগুলো বিক্রি করে মাকে চিকিৎসা করাবো। দেখো, আমি আমার গয়না দিতে পারবো না। আর ওনার এমন কি হয়েছে যে আমার গয়না বিক্রি করে ওনার চিকিৎসা করাতে হবে? হারামজাদি, আমার মা মাথা ব্যথায় অজ্ঞান হয়ে যায় সেই খবরটা পর্যন্ত তুই আমাকে দিস না। আমার মা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তুই আছিস তোর গহনা নিয়ে। এই হারামির বাচ্চা, এই গহনাগুলো কি তোর বাবার টাকায় কেনা? আমার মা এই গহনাগুলো তোকে কিনে দিয়েছিল, আর তুই আমার মাকে অনেক অবহেলা করেছিস। তোর মা যখন হাসপাতালে ভর্তি ছিল তখন তো ঠিকই দিনের পর দিন পড়ে থাকবি তার কাছে, আর এখন যখন আমার মা অসুস্থ তুই তার কাছে থাকতে পারবি না, তাই না? তোকে আর কোনো সুযোগ দেব না, তুই আজকে এখন বাসা থেকে বের হয়ে যাবি। এমন প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি মার ব্রেন টিউমার হয়েছে। আমি জানলে কখনো মার সাথে এমনটা করতাম না। আমি তোমাকে আমার সব গয়না এনে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও, আমি সব এনে দিচ্ছি। এই নাও, তুমি সব গয়না বিক্রি করে দাও। আর আমি তোমার বাজারে দেওয়া টাকা থেকে কিছু টাকা জমিয়েছিলাম, তুমি চাইলে এগুলোও নিতে পারো। আর তাতেও যদি না হয় তুমি আমাকে বলে দিও, আমি বাবার থেকে না হয় কিছু টাকা তোমাকে এনে দিব। মাকে একটা ভালো হসপিটালে ভর্তি করো, আর যতদিন লাগবে আমি মায়ের সাথে থাকবো। তাহলে যাও, রেডি হয়ে আসো। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। রফিক ভাই। জি স্যার। এক কাপ কফি বানিয়ে দিন না। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার, আপনার খাবার হয়ে গেছে, নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, নিয়ে যাও। আচ্ছা।
বাহ স্যার, আজকে সব খাবার খাই লিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, আজকের খাবারটা অনেক টেস্টি ছিল। তুমি প্লেটটা নিয়ে যাও। রফিক ভাই। জি স্যার। এটা তোমার জন্য। এটা কি স্যার? খুলেই দেখো না। এটা তো খাবারের প্যাকেট। হ্যাঁ, আজ থেকে আর তোমাকে আমার হাত লাগানো খাবার খেতে হবে না। কিন্তু স্যার আপনি জানলেন কেমনে? আসলে তোমার নদী ম্যাডাম আমাকে সবকিছু খুলে বলেছেন। কিন্তু রফিক ভাই, আপনি স্যারের ফেলে দেওয়া খাবার কেন খান? ম্যাডাম, আমি তো গরিব মানুষ, খাবারের মর্মটা আমি বুঝি। আর স্যার যে খাবারগুলো ফালাই দিতে কয় ওইগুলো আমগো মতন গরিব মানুষের কেনার সামর্থ্য নাই। আর খাবার অপচয় করে লাভ কি কন? তাই আমি খাবারগুলো না ফালাই নিজে খাই। আমার পেটও ভরে আর খাবারগুলো অপচয় হয় না। রফিক ভাই, আসলে তোমার মতো করে কেউ চিন্তা করে না। এখন তুমি যাও, আর কাল থেকে আমি যা খাবার খাবো আমি তোমার জন্য সেই খাবার অর্ডার দেবো। আমার তরফ থেকে আমি তোমাকে খাওয়াবো।